হ্যালো দর্শক, আমি শর্মিষ্ঠা ইনফো বাংলার বিশেষ প্রযোজনা ওমেন্স বাংলা থেকে আজকে লাইভে এসেছি। আমার সাথে আছে মোসাম্মদ জেবুন্নেসা আপু। উনি হচ্ছে আমি ওনার ঘুরে দাঁড়ানোর গল্পটা নিয়ে আজকে আসছি। তো আজকে আমরা অনেক গল্প করব। আপু নিজেকে কিভাবে মুভ করে এত দূর এসছে, আপুর গল্প শুনবো। শুরু করছি। আপুর কাছ থেকে আপুর পরিচয়টা আমি জানতে চাইছি। আপু, আপনার পরিচয়টা যদি একটু বলেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি জেবুন্নেসা, বর্ন অ্যান্ড বরট আপ ইন চট্টগ্রাম। আমি এই মুহূর্তে কাজ করছি কিছু ফরেন কোম্পানির সাথে, এবং আমার আসলে ঘুরে দাঁড়ানোর গল্পটা এত সংক্ষিপ্তভাবে আমি শেষ করতে পারবো না। আমি খুব হাই অ্যাম্বিশিয়াস একজন পার্সন ছিলাম সিন্স মাই হ্যালো দর্শক, আমি শর্মিষ্ঠা ইনফো বাংলার বিশেষ প্রযোজনা ওমেন্স বাংলা থেকে এসেছি। আজকে আমি এমন একজন নারীকে নিয়ে এসেছি যার ঘুরে দাঁড়ানোর গল্প শুনবো। আমাদের সাথে আছে মোসাম্মদ জেবুন্নেসা আপু। আপুর কাছ থেকে শুনবো আপুর ঘুরে দাঁড়ানোর গল্প এবং আপুর পরিচয়। আপু, আপনার পরিচয়টা একটু আমাদের ইনফো বাংলার দর্শকদেরকে আপনি বলবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি জেবুন্নেসা। আমার পরিচয় কি সবগুলোই দিতে হবে? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। আচ্ছা। আমরা আপনার আমি আমি যতটুকু জানি আপনার ঘুরে দাঁড়ানোর গল্পটা অনেক মানে একটু কঠিন ছিল। মসৃণ ছিল না, মসৃণ খুবই ছিল না, কঠিন ছিল। ছিল। আমি আপনি এখন যেখানে যেখানে জড়িত আছেন, আমরা জাস্ট আপনার সম্পূর্ণ পরিচয়টা জানতে চাচ্ছি। আচ্ছা, আমি জেসিআই বাংলাদেশে জেসিআই ঢাকা পায়োনিয়ারের ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স চেয়ারপারসন হিসেবে আছি, এবং আমি লায়ন্স ইন্টারন্যাশনালে আমার ক্লাব অ্যারিস্টোক্রেটের জয়েন্ট সেক্রেটারি হিসেবে আছি, এবং হচ্ছে মানবাধিকার কমিশনের সদস্য আছি। তারপর হচ্ছে আমি টুকটাক কিছু ফরেন কোম্পানির সাথে কন্ট্রাকচুয়ালি কিছু কাজ করছি, এবং এই কাজের পরিপ্রেক্ষিতে আমার আলহামদুলিল্লাহ আই ভিজিটেড 7 কান্ট্রিজ মোর দেন 12 টাইমস। সো আমার ঘুরে দাঁড়ানোর গল্পটা এটা আসলে এতটা সংক্ষিপ্তভাবে বলে শেষ করা যাবে না, এবং এই গল্পটা পেছনে অনেক কিছুই আছে, অনেক কিছুই হচ্ছে জড়িত আছে। সিন্স মাই চাইল্ডহুড আই ওয়াজ ভেরি অ্যাম্বিশিয়াস পার্সন, বাট একটু মাই চাইল্ডহুড আই ওয়াজ হাই অ্যাম্বিশিয়াস পার্সন। কিন্তু 2015-তে আমি আমার মা বাবার একমাত্র সন্তান, আমার কোনো ভাই বোন নেই। 2015-তে আমি আমার বাবাকে হারাই। আমার বাবা একজন মুক্তিযোদ্ধা ছিলেন, এবং আমার মা একজন টিচার ছিলেন। তো আমি যখন 2015-তে আমার বাবাকে হারাই, এরপর থেকে দীর্ঘ 8 মাস আমি বলতে গেলে বলতে পারেন আমি এক প্রকার পাগলই ট্রমাটাইজ। extreme leveler. It was called like a mentally frustrated disorder patient. Each and every time আমি বাবার শার্ট নিয়ে গেঞ্জি নিয়ে কান্নাকাটি করতাম। দ্যাট মিন্স আপনি আপনার বাবার খুব কাছের ছিলেন। মানে বাবার সাথে আপনার সম্পর্কটা খুব মানে খুব কি বলবো, স্ট্রং ছিল, যেটার জন্য আপনি আপনার বাবার মৃত্যুটা মেনে নিতে পারছিলেন না। Exactly. So like 8 months I was mentally frustrated disorder patient, এবং আমি বাবার কাপড় চোপড় নিয়ে কান্নাকাটি করতাম। Most of the time I was stuck in my papa's room. So খুব বাজে একটা সময় পার করেছি তখন। আমাকে দীর্ঘ 8 মাস ট্রিটমেন্টে রাখা হয়েছিল। এরপরে হচ্ছে পরিবারের সিদ্ধান্ত। এরপরে আপনি যে দীর্ঘ 8 মাস একটা ট্রমার মধ্যে ছিলেন, এটা থেকে আপু কিভাবে বের হলেন? কিভাবে বের হয়েছি বলতে, আমার যারা ইউনিভার্সিটির ফ্রেন্ড ছিল, যাদের নাম আমার মেনশন না করলেই না এখানে, আসমা, ফাহাদ, আমার ইউনিভার্সিটির ফ্রেন্ড, ওরা খুব ফোর্স করতো আমাকে বাসায় গিয়ে যে তুই যদি এভাবে করে পড়ে থাকিস, আল্লাহ উনার হায়াত যতদিন রেখেছে উনি ততদিনই দুনিয়াতে ছিল, আল্লাহ উনার হায়াত যখনই শেষ তখনই উনি কেউ থাকতে পারবে না এটা। তো ওরা আমাকে খুব ইন্সপায়ার করতো, এবং আমার আম্মু খুব স্ট্রং মেন্টালিটির পার্সন। আমার আম্মু খুবই স্ট্রং পার্সন। আজকে আমার একুশার পেছনে মহান রব্বুল আলমিনের রহমত, আমার মা এবং বাবার দোয়া। আমার বাবা যখন 2015-তে হসপিটালে ছিলেন, তখন উনি এত করে দোয়া করে গিয়েছেন আমাকে, এবং আমার মা তো প্রতিনিয়তই হচ্ছে মানে লাইক শি ইজ মোস্ট অফ দ্য টাইম ইন মি, মোস্ট অফ দ্য টাইম। আমার
যখন এই যে যেটা আমি বললাম 8 মাস যাবত আমি খুবই অসুস্থ ছিলাম আব্বুকে হারানোর পরে, তারপর পরিবার থেকে সিদ্ধান্ত আসে যে এখন মনে হয় বিয়ে দিয়ে দিলে ভালো হয়। অ্যাজ আই এম চিটাগনিয়ান, সো এভরি চিটাগনিয়ান হ্যাভ দিস কাইন্ড অফ থিঙ্কিং ইন দেয়ার মাইন্ড, যে বাবা নেই, বাবা মারা গিয়েছে বা মা মারা গিয়েছে, মেয়ে বিয়ে দিয়ে দিতে মেয়ে হবে। বিয়ে দিয়ে দিতে হবে। তো আমার পরিবারের মানুষজন পাত্র দেখছিল এবং ফরচুনেটলি আমার 2016-তে সেপ্টেম্বরের 29 তারিখ আমার রাত হয় এবং 2017-তে এপ্রিলের 14 তারিখ হচ্ছে আমার বিয়ের অনুষ্ঠান হয়। তো আমার হাজবেন্ড আসলে তাকে লাইফ পার্টনার হিসেবে পাওয়াটা আমার লাইফের অনেক বড় একটা মিরাকেল বলবো। আমি আসলে খুবই বদরাগী, শুধু রাগী না, খুব বদরাগী। সেই 2016 থেকে 2026 চলছে। সে আমাকে এত সুন্দরভাবে হচ্ছে কি বলবো, এটা এত সুন্দরভাবে সে আমাকে হ্যান্ডেল করে আসছে এবং 2018-তে গিয়ে আমাদের প্রথম বাবু হয়, আমাদের একটা ছেলে। এখন সে 7 বছর 4 মাস তার বয়স চলছে। বাবু আমি যখন কনসেপ্ট করি আফটার ডেলিভারি, I was just stuck in with motherhood. Like at that time, my ambitious and my dream, my aim was stuck. বাচ্চা হওয়ার পরে তখন আর একটা মেয়ের ভেতরে তখন তার বাচ্চার প্রতি সব আগ্রহ থাকে, বাকি সম্পূর্ণ ধ্যান সবকিছু ধারণা হচ্ছে হ্যাঁ, বাচ্চা ভেতরেই ঢুকে যায়। তো আমার হাজবেন্ড আমাকে খুব ইন্সপায়ার করতো এবং পাশাপাশি তো আমার আম্মু আছে, মানে পেছন থেকে ওই যে পুশ করার জন্য এত পুশ করতে পারে উনি আমাকে। ও মাই গড, ইউ ক্যান মানে বিলিভ, এত বেশি পরিমাণ উনি আমাকে পুশ করতে পারে। তো আমি আবার হচ্ছে 19 থেকে আফটার 6 মান্থ অফ মাই বেবি আই স্টার্টেড মাই স্টাডি। আমি আমার গ্রাজুয়েশন কমপ্লিট করেছি প্রিমিয়ার ইউনিভার্সিটি থেকে। সো বাবুর 6 মাস পার হওয়ার পরে আমি আবার হচ্ছে গিয়ার আপ করার ট্রাই করি নিজেকে এবং আলহামদুলিল্লাহ 2022-তে অনেকগুলো বাধা ছিল, অনেকগুলো বাধা বিপত্তি পার করে বাবু অনেক সময় অসুস্থ থাকতো, হসপিটালে এডমিটেড থাকতো। তো এরকম অনেকগুলো বাধা বিপত্তি পার করে আলহামদুলিল্লাহ 2022-তে আমি গ্রাজুয়েশন কমপ্লিট করি এবং আমি কনভোকেশন হয় আমাদের 2022-তে নেভি কনভেনশনে। কিন্তু এখানে একটা টুইস্ট আছে, সেটা হচ্ছে 2022-তে আমি তো গ্রাজুয়েশন কমপ্লিট করেছি, ওই 2022-টা আমার লাইফের খুবই খুবই কুৎসিত, খুবই খারাপ একটা বছর ছিল। আমি আমার এত এত পরিচিত মুখ, ওই পরিচিত মুখের পেছনে যে আরো মুখোশধারী মুখ আছে তাদের, ওই জিনিসটা আমি 2022-তে হচ্ছে রেকটিফাই করতে পেরেছি। এবং আমারই খুব কাছের একজন, আমারই আত্মীয়, সে মানে সে এত পরিমাণ আমাকে ডাউন করার জন্য এত পরিমাণ চেষ্টা করেছে, মানে লাইক হয় না যে নিজে বেতন না দিয়ে আশেপাশে অনেক চাকর বাকর থাকে যারা কিনা হচ্ছে আপনাকে নিয়ে খুবই চিন্তিত, কি করছেন কি খাচ্ছেন। একটা প্রবাদ আছে, মাঠ থেকে মাসির দরদ বেশি, যেমন লাইক সেরকম। এক্স্যাক্টলি। তো এটা কিন্তু আমার আত্মীয় ছিল এবং ওর পাশাপাশি আমি আরো অনেকজনেরই হচ্ছে মুখোশটা আমি দেখতে পাই আর কি। আপনি এত কিছু, এত মুখোশের মধ্যেও নিজেকে এই অবধি নিয়ে এসেছেন। আমি যতটুকু জানি আপনি টিচিং প্রফেশনও ছিলেন। হ্যাঁ, আপনি যদি টিচিং প্রফেশন নিয়ে যদি কিছু বলেন। আমি টিচিং প্রফেশনে ছিলাম হচ্ছে সিন্স 2012। আমি টিচিং প্রফেশনটা খুব এনজয় করতাম এবং আমি যখন আমার আইএলটিএসটা কমপ্লিট করি, এরপরে আমার ইনস্ট্রাক্টরই হচ্ছে আমাকে খুব ফোর্স করতেন যে ওয়াই ইউ আর নট ট্রাইং টু বি অ্যান ইনস্ট্রাক্টর লাইক মি, বিকজ ইউর স্পিকিং ইজ মোর অ্যান্ড মোর গুড দ্যান মি। সো তখন হচ্ছে স্যার আমাকে জোরপূর্বক 2-4 জন স্টুডেন্ট আমাকে স্পিকিং ইনস্ট্রাক্টর হিসেবে আমাকে হচ্ছে কন্টিনিউ করতে বলে। ওখানে থেকে আমার আইএলস স্পিকিং ইনস্ট্রাক্টর হিসেবে কাজ করা এবং যখন আমি 2024-এ আমি আমার সিন্স মাই চাইল্ডহুড
it was my dream to pursue masters from abroad. So that's the reason why I'm trying to pursue masters from abroad still now. এবং 2024-এ আমি যখন দেশের বাইরে যাওয়া স্টার্ট করি, আমার যখন বেসিক্যালি ফরেন কোম্পানিগুলোর সাথে আস্তে আস্তে কাজ করা শুরু হয়, তো তখন থেকে হচ্ছে টিচিং প্রফেশনটা একটু স্কিপ হয়ে গিয়েছে আর কি। বুঝতে পেরেছি। আমি যতটুকু জানি, আমি আপনার সম্পর্কে যতটুকু শুনেছি, আপু তো হচ্ছে অনেক মানবিক কাজ করেন। যেমন রিসেন্ট আপনি একটা বাচ্চাকে নিজ উদ্যোগে লায়ন্সে হচ্ছে অপারেশনের কিছুটা মনে হয় পুরোটাই সাহায্য করেছেন। আমরা এটা সম্পর্কে একটু জানতে চাই। আচ্ছা, থ্যাংক ইউ ভেরি মাচ। আমাদের লায়ন্সে হচ্ছে বেসিক্যালি লায়ন্সের মিশন অ্যান্ড ভিশন হচ্ছে গরিব দুঃখী মানুষের পাশে থাকা, মানে আমাদের মেইন টার্গেটই হচ্ছে এটা। সো সেই পরিপ্রেক্ষিতে আমি যেহেতু আমার প্রফেশনাল লাইফ নিয়ে অনেক বেশি ব্যস্ত থাকা হয় আমার, সেক্ষেত্রে আমি যখনই হচ্ছে সময় পাই, সময় না পেলেও আমি সময়টা করে ওঠার ট্রাই করি, যাতে করে হচ্ছে আমার আশেপাশে যারা হেল্পলেস পার্সন আছে তাদেরকে যাতে আমি আমার অর্গানাইজেশনের মাধ্যমে এবং আমার নিজ তরফ থেকে আমি যাতে তাদেরকে সাপোর্ট করতে পারি। এবং যে বাচ্চাটার আমি অপারেশনের উদ্যোগ নিয়েছি, এটাও আমি আমার অর্গানাইজেশন থেকে, আমার অর্গানাইজেশন আমাকে সাপোর্ট করবে। লায়ন্স থেকে হচ্ছে যেহেতু একটা বিগ অ্যামাউন্ট, তার চোখের ছানি অপারেশনের পেছনে যেহেতু বিগ একটা অ্যামাউন্ট খরচ হবে, সেক্ষেত্রে আমার অর্গানাইজেশন আমাকে সাপোর্ট করবে এবং আমিও আমার যথেষ্ট চেষ্টা থাকবে যাতে করে সে তার চোখের আলো ফিরে পায়। হ্যাঁ, এখন বলবো আমি নিজে একজন স্কুটি রাইডার, ট্রেনার। তো আমি জানি যে আপনি 2-3 বছর 2021 থেকে 2000 You studied ইয়েস ইয়েস so many ইয়েস times about me. ইয়েস, তো তখন থেকে আপনি খুব স্কুটি নিয়ে পুরো চিটাগং শহর দাবড়ে বেরিয়েছেন। তো আপনার ওই এক্সপেরিয়েন্সটা যদি একটু শেয়ার করেন। 2023-তে সরি 2022-তে যখন আসলে পুরো 2022 সালটা আমার জন্য একটা কালবৈশাখী ছিল, একদমই একটা কালবৈশাখী ছিল। আমার ফ্যামিলিতে অনেকগুলো ইস্যু ছিল, আমার পার্সোনাল লাইফে অনেকগুলো ইস্যু ছিল। দ্যাট টাইম আই ফেল্ট দ্যাট আই এম টোটালি স্ম্যাশ। আমার আর কোনো হচ্ছে আশার আলো আমি দেখতে পাচ্ছি না, আমার জন্য আর কোনো দরজা খোলা নেই, যেখানে আমার ফ্যামিলি হচ্ছে আমার অ্যাগেনস্টে গিয়েছে। মানে আমার ফ্যামিলি বলতে আমার রিলেটিভ, যার ব্যাপারে আমি একটু আগে আপনার সাথে শেয়ার করলাম আর কি। তো তখন আমি রুনা আপু, হ্যাঁ, পঙ্খিরাজের রুনা আপু। হ্যাঁ হ্যাঁ, উনি হচ্ছে বলতে গেলে আমার আইডল। আমি যদিও আপুর কাছে শিখিনি, বাট হচ্ছে আপুর সাথে আমার সম্পর্কটা অনেক ভালো। পঙ্খিরাজের রুনা আপু, উনি চিটাগং এ প্রথম হচ্ছে স্কুটি শেখানোর বিষয়টা উনি প্রথমে স্টার্ট করেছিল। ইয়েস ইয়েস ইয়েস। তো ওনার কাছ থেকে হচ্ছে আমার স্কুটি রাইডিং শেখা, এবং আমি সাহস করে না, মানে বাসায় না বলে আমি স্কুটি কিনে ফেলেছি। বাট আমার স্কুটি শেখার পেছনে আমার আম্মু, মানে শিখবো কি শিখবো না, আমার হাজবেন্ড এগ্রি হচ্ছিল না, কারণ যেহেতু অনেক অ্যাক্সিডেন্ট হয়, সে বলছিল না পরে পরে আরেকটু বড় হও, আরেকটু বুঝো। আমি একটা বাচ্চার মা, আমার বাচ্চার বয়স চলতেছে 5-6 বছর, আমি আর কত বড় হব। তো আমি বাসায় না বলে একটু সাহস দেখিয়ে হচ্ছে স্কুটি কিনে ফেলেছি এবং পুরো চিটং। হ্যাঁ, আমি সেটাই বলছি, আপনি পুরো চিটাগং দাবড়ে বেরিয়েছেন। আপনি অনেক রেস, মানে অনেক রেসিং করতেন আমি যতটুকু জানি। আপনি অনেক ছেলেকে টপকে গেছেন। তো আপনি আপনার ওই এক্সপেরিয়েন্স কেমন ছিল যে স্কুটি চালিয়ে, মেয়েরাও স্কুটি চালায় ছেলেদের পাশাপাশি, এখন মেয়েরাও পিছিয়ে নেই। এক্স্যাক্টলি স্কুটি যখন আমি একদম ফ্রি হ্যান্ড হয়ে যায় আমার, তখন হচ্ছে আমি যখন স্কুটি কিনি, তখন আমার আম্মুর সে ছিল, তুমি কিন্তু রোডে উঠতে পারবা না, তোমার আগে হচ্ছে আবাসিকের মধ্যে, মানে আমাদের বাসা হচ্ছে আবাসিক, যে তোমার আগে আবাসিকের মধ্যে চালাতে হবে, তুমি আগে প্রতিদিন আবাসিকে প্র্যাকটিস করো, চাঁদগাঁও আবাসিকে, তারপর গিয়ে তুমি মেইন রোডে উঠবা। তো আমি তো আর আম্মুকে সবকিছু বলতাম না, আমি দেখা যেত আবাসিকে ঘুরে, আমি ওই যে আবাসিক থেকে বের হয়ে ফ্লাইওভার দিয়ে ঘুরে আবার চলে আসতাম। আমরা যারা স্কুটি চালাই তাদের মাইন্ডে সবসময় থাকে শেখার পর কখন আমরা রোডে যাব। এমনও হয়েছে যে স্কুটি নিয়ে বের হয়েছি, এমনিতেই চালাবো, ওই এক টানে মনে করুন আনোয়ারা চলে গিয়েছি, আবার এক টানে চলে এসেছি। আর রেসিং এর যেটা ব্যাপার, সেটা হচ্ছে বেসিক্যালি আমার হাজবেন্ড যে কারণে স্কুটিটা সেল করে দেয় আর কি।
2024-এ নভেম্বরে আমি মালয়েশিয়াতে যাই, তখন আমি আরেকটা অর্গানাইজেশনে ছিলাম। তো ওই কাজের পরিপ্রেক্ষিতে আমার